লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। কেমন আছো তোমরা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই ভালো আছো। তো যাই হোক, আজকে কিছু দিন বিরতির পর আবার আমরা আমাদের ক্লাসে ফিরে আসলাম। এই ফিরে আসা আমরা শুরু করেছি আমাদের সিলেবাসভুক্ত দ্বিতীয় গদ্য অপরিচিতা দিয়ে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের আজকের গদ্যের নাম অপরিচিতা। যাই হোক, একাদশ শ্রেণীর জন্য এই ক্লাস এবং আজকের পাঠ হচ্ছে গদ্য, বিষয় বাংলা প্রথম পত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে অপরিচিতা একটি নাম লেখা রয়েছে। তো এই অপরিচিতাটা কি? আমাদের সিলেবাসভুক্ত বাংলা প্রথম পত্রের দ্বিতীয় গদ্য। এটি আমাদের সিলেবাসভুক্ত দ্বিতীয় গদ্য। এর আগে যেমন আমরা পড়েছিলাম বাংলা সিলেবাসভুক্ত প্রথম গদ্য বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। তো নিশ্চয়ই আমরা সেই গদ্যটি ভালোভাবে সবাই পড়েছি এবং তার বিষয়বস্তু সবাই বুঝতে সক্ষম হয়েছি। আজকে আমরা ঠিক একইভাবে এর পরের গদ্য অপরিচিতা আলোচনা করব। তোমরা খেয়াল করো, অপরিচিতা এই শব্দটি আমাদের পরিচিত একটি শব্দ। কোনো ব্যক্তিকে অচেনা বা অজানা মনে হলে তাকে আমরা অপরিচিত বলে থাকি। যেহেতু নামটি অপরিচিতা, তাহলে একজন নারীকে এখানে বোঝানো হয়েছে। তো যাই হোক, আমরা আর ভরিতা করব না। এবার আমরা খেয়াল করব এই গদ্যটি লিখেছেন আমাদের জন্য আমাদের সবার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের যিনি বটবৃক্ষ। এই বটবৃক্ষ বাংলা সাহিত্যের তিনি আমাদের জন্য আমাদের এই সিলেবাসে নিয়ে এসেছেন এক অনবদ্য গল্প অপরিচিতা। তো আমরা দেখব যে আসলে এর আগেই জেনেছি যে গদ্যের ধরন রয়েছে। এটি কোন ধরনের গদ্য? আমরা গদ্যের ধরন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে গল্প। এটি একটি গল্প বা ছোট গল্প বলতে পারো। তোমরা নিশ্চয়ই ছোট গল্প সম্পর্কে জানো, ছোট গল্পের সংজ্ঞা জানো, ছোট গল্প কাকে বলে এবং এর সংজ্ঞাও তোমরা সবাই কম বেশি জানো। তো যা হোক, এটিও একটি ছোট গল্প। এই ছোট গল্পে আমাদের সবার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সমাজের অতি পরিচিত বিষয়গুলোকে তিনি সুচারুরূপে তুলে ধরে থাকেন। আমরা এই গল্পেও তার ব্যতিক্রম দেখতে পাবো না। আমরা এখানেও দেখতে পাবো যে আমাদের সমাজে প্রচলিত কোনো একটি বিষয়কে তিনি অতি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম অপরিচিতা একটি গল্প। এবারে আমরা দেখব এই অপরিচিতা গল্পটির উৎস কি, অর্থাৎ এই অপরিচিতা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উৎস গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড। আমরা দেখতে পাচ্ছি গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। আবারও বলতেছি, গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। গল্পটি প্রথম প্রকাশ হয় সবুজপত্র পত্রিকায়। মাসিক সবুজপত্র পত্রিকায় এই অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশ হয় এবং আমরা জানি যে এই গল্পটি প্রথমে গল্প সপ্তক নামক একটি গ্রন্থে সংকলিত হয়েছিল। পরবর্তীতে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে গল্পটি সংকলন করা হয়। আমি শিক্ষার্থীদের সুবিধার্থে আবারও বিষয়টি উল্লেখ করতেছি, তোমরা খেয়াল করো যে এই অপরিচিতা গল্পটি আসলে প্রথম প্রকাশিত হয় মাসিক সবুজপত্র পত্রিকায় কার্তিক সংখ্যায় এবং তারপরে এই অপরিচিতা গল্পটি প্রথম সংকলিত হয়
গল্প সপ্তক নামক গ্রন্থে। আবার পরবর্তীতে এটি গল্পগুচ্ছের ৩য় খণ্ডে সংকলিত হয়। তাহলে আমরা বলতে পারবো যে অপরিচিত গল্পটির উৎস গল্পগুচ্ছের ৩য় খণ্ড। আচ্ছা, এবারে আমরা দেখব এই যে অপরিচিত গল্প, এই গল্পটির আলোচ্য বিষয় কি, অর্থাৎ মূল বক্তব্যটা কি। লেখক, আমাদের প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমাদের উদ্দেশ্যে এই গল্পের মাধ্যমে আমাদেরকে কি জানাতে চেয়েছেন সেই বিষয়টি আমাদের একটু এবার খেয়াল করব। আমরা খেয়াল করব এই গল্পে আমাদের সবার প্রিয় ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুক প্রথা সম্পর্কে তিনি উপস্থাপন করেছেন। শুধু যৌতুক প্রথা না, পাশাপাশি যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ এই গল্পে বর্ণিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের উদ্দেশ্যে আবারও উল্লেখ করছি বিষয়টি, তোমরা খেয়াল করবে যে এই গল্পের বিষয়বস্তু হচ্ছে যৌতুক প্রথা বা পণ প্রথা, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নারী এবং পুরুষের সম্মিলিত প্রতিরোধ। যৌতুকের বিরুদ্ধে নারী এবং পুরুষের সম্মিলিত প্রতিরোধ এই গল্পে তুলে ধরা হয়েছে। আমরা আবারও একটু খেয়াল করব যে রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক গল্পে তিনি শুধুমাত্র যৌতুক প্রথা সম্পর্কে বর্ণনা করেছেন, এবং এই যৌতুকের কারণে আমাদের সমাজের কিছু নারীর জীবনে যে করুণ পরিণতি নেমে আসে, তিনি সেই বিষয়গুলো তার অন্যান্য গল্পে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে এই গল্পটি আমরা ব্যতিক্রম বলবো, এই কারণে যে শুধুমাত্র যৌতুক প্রথার কথাই তিনি তুলে ধরেননি, এখানে তিনি দেখিয়েছেন যৌতুক প্রথার বিরুদ্ধে নারী এবং পুরুষের প্রতিরোধ, অর্থাৎ যৌতুক প্রথার বিরুদ্ধে নারী এবং পুরুষের প্রতিরোধ রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পে তুলে ধরেছেন। আমি আশা করি এই গল্পটি আমাদেরকে সবাইকে ভালো লাগবে। একটি অতি চমৎকার গল্প, অপরিচিতা একটি অতি চমৎকার গল্প। এই গল্পটি আমাদের সকল শিক্ষার্থীকে আমি আশা করি ভালো লাগবে। আমরা আমরা অপরিচিতা গল্পটি যখন পড়বো আমরা, তখন সবাই খেয়াল করে দেখব যে নিশ্চয়ই এটি আমাদের সমাজের ঘটে যাওয়া বিষয়গুলোর মধ্যে প্রচলিত ঘটনা, এবং আমাদের চোখের সামনে আমাদের সমাজে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অপরিচিতা গল্পটি চরিত্রের মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি আশা করব তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। এই অপরিচিতা গল্পটিতে আমাদের প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কোন চরিত্রগুলোর মাধ্যমে গল্পটিকে ফুটিয়ে তুলেছেন সেটি আমাদের জানা দরকার। তো আমরা এই অপরিচিতা গল্পের চরিত্রগুলো দেখতে পাবো: কল্যাণী, অনুপম, শম্ভুনাথ সেন, অনুপমের মামা হরিশ, অনুপমের মা বিনু দাদা। তাহলে এই প্রধান চরিত্রগুলোর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর এই অপরিচিতা গল্পটি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং আমরা পূর্বে আলোচনা করেছি যে এই গল্পে তিনি আসলে যৌতুক প্রথা বা পণ প্রথা সম্পর্কে তুলে ধরেছেন এবং তার প্রতিরোধ চিত্র কিছুটা তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা যদি এই গল্পটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এই গল্পের প্রধান চরিত্র কল্যাণী এবং অনুপম। কল্যাণী এবং অনুপম দুটি প্রধান চরিত্র। এছাড়াও অন্যান্য চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। শম্ভুনাথ সেন, ইনি হচ্ছেন কল্যাণীর বাবা। অনুপমের মামা একটি চরিত্র, হরিশ একটি চরিত্র, অনুপমের মা এটি একটি অন্যতম চরিত্র, বিনু দাদা এটিও একটি পার্শ্ব চরিত্র। তো যা হোক, এই কল্যাণীকে এই গল্পে অপরিচিতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমি আবারও প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে
বলছি যে এই কল্যাণী নামক নারী চরিত্রটিকে রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা হিসেবে এই গল্পে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আচ্ছা, এই কল্যাণী কার কাছে অপরিচিতা হলেন? এই গল্পের অন্যতম প্রধান পুরুষ চরিত্র অনুপমের কাছে কল্যাণী অপরিচিতা ছিলেন। আবার এবার দেখতেছি শম্ভুনাথ সেন চরিত্র। এই চরিত্রটি আমরা জেনে রাখবো কল্যাণীর বাবা। কল্যাণীর বাবার নাম শম্ভুনাথ সেন। এই কল্যাণী যে নারী চরিত্রটি তার বাবা শম্ভুনাথ সেন। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আসলে আমরা পূর্বে আলোচনা করেছি যে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যৌতুক প্রথা প্রতিরোধ করা হয়েছে। এখানে এই যৌতুক প্রথা প্রতিরোধ করেছে কল্যাণী একজন নারী আর শম্ভুনাথ সেন একজন পুরুষ। এই দুইজনের বাবা এবং মেয়ের সম্মিলিত প্রচেষ্টায় নারী যৌতুক প্রথাকে প্রতিরোধ করার চিত্র কিছুটা তুলে ধরা হয়েছে। তারপর দেখতে পাচ্ছি অনুপমের মামা, একটি লোভী চরিত্র, একটি অল্প জ্ঞান সম্পন্ন, অল্প অভিজ্ঞতা সম্পন্ন একটি লোভী চরিত্র অনুপমের মামা, যিনি কিনা এই অনুপম চরিত্রটির প্রধান অভিভাবক। যদিও আমরা দেখতে পাচ্ছি অনুপমের মা রয়েছেন এই গল্পের মধ্যে, কিন্তু তারপরেও আমরা বলবো যে অনুপমের মামাই হলেন অনুপমের আসল অভিভাবক। এবং গল্পে উল্লেখ করা রয়েছে যে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট অনুপম, অনুপমের সমস্ত বিষয়, অনুপমদের পরিবারের সমস্ত বিষয় দেখাশোনা করেন এই অনুপমের মামা। তারপর দেখতে পাচ্ছি হরিশ চরিত্রটি। এই হরিশ হলেন অনুপমের বন্ধু। আবার আমি বলছি, এই হরিশ হলেন অনুপমের বন্ধু। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি অনুপমের মা। অনুপমের মা একটি চরিত্র। এই চরিত্রে আমরা দেখতে পাই যে যিনি কিনা অনেক আদর যত্নে অনুপমকে বড় করেছেন, অনেক আদর যত্নে অনুপমকে বড় করেছেন। যদিও অনুপমের মা গল্পের বর্ণনা অনুযায়ী গরিব পরিবারের একজন মেয়ে ছিলেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি বিনু দাদা। এই বিনু দাদা চরিত্রটি আমরা দাদা বলছি এই কারণেই, ইনি আসলে অনুপমের দাদা। কার দাদা? অনুপমের দাদা, পিসতুতো দাদা। আবার বলতেছি পিসতুতো দাদা বা ফুফাতো ভাই। একটু আমরা গল্পটা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে 24 বছর বয়সে এই অনুপম চরিত্রটি জীবনে একটি ঘটনা ঘটে গেছে। আবার বলবো যে 24 বছর বয়সে অনুপমের জীবনে একটি ঘটনা ঘটে গেছে এবং সেই 23-24 বছর বয়সে তার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে সেই ঘটনাকে সে অনুপম 27 বছরে এসে তাকে বর্ণনা করছে আমাদের সামনে। গল্পটি আসলে আমরা জানি যে উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। উত্তম পুরুষের জবানিতে গল্পটি বর্ণিত। তো এই অনুপমের যে 23-24 বছর বয়সে তার জীবনে একটি ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটি তিনি এখানে বর্ণনা করেছেন উত্তম পুরুষের মাধ্যমে। যাই হোক, আমরা গল্প বিশ্লেষণে দেখব যে অনুপমের বাবা পেশায় একজন উকিল ছিলেন এবং তিনি পেশাগত জীবনে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি তার জীবনে সুখ শান্তি ভোগ করার সময়টুকুও পাননি। এবং অনুপমরা তারা অর্থশালী বা ধনী পরিবার ছিলেন। যাই হোক, অনুপমের বাবা পেশায় উকিল ছিলেন, তিনি গত হয়েছেন, অর্থাৎ তিনি মারা গেছেন। এখন অনুপম তার মায়ের কাছে বড় হয়েছেন এবং তার একমাত্র যে অভিভাবক সে হচ্ছে অনুপমের মামা, অর্থাৎ অনুপমদের পরিবারের সমস্ত ভালো মন্দ দেখাশোনা করেন অনুপমের মামা। আমরা গল্পটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে এই গল্পে
অনুপম একজন শিক্ষিত একটি চরিত্র। সে এমএ পাস। এমএ পাস করার পরে আমরা দেখতে পেলাম যে তার কোনো কাজকর্ম কোনো কিছুই নেই। কোনো কাজ নেই, কর্ম নেই, চিন্তাভাবনা কোনো কিছুই নেই। সমস্ত শুধু তাদের পরিবারের, তাদের ভালো-মন্দ সমস্ত কিছু দেখাশোনা করে তার মামা। তো এমন সময় আমি সংক্ষেপে গল্পটি বিশ্লেষণ করব। এমন সময়ে অনুপমের বিয়ের কথা শুরু হলো এবং বিয়ের কথা যখন শুরু হলো তখন অনুপমের বন্ধু হরিশ, যার মাধ্যমে একটি কন্যার সন্ধান পাওয়া গেল। সেই কন্যাটি ছিলেন কল্যাণী। সেই কন্যাটি ছিলেন কল্যাণী, বাবা-মার একমাত্র সন্তান। কল্যাণীর যখন সন্ধান পাওয়া গেল তখন দেখা গেল যে এই অনুপমের পিসতুতো দাদা বিনু দাদার মাধ্যমে তাকে প্রথমে কি করা হলো, দেখতে যাওয়ার জন্য বা আশীর্বাদ করার জন্য পাঠানো হলো এবং আমরা জানলাম যে বিনু দাদা গিয়ে কল্যাণীকে আশীর্বাদ করে আসলেন। পরবর্তীতে গায়ে হলুদের মাধ্যমে কলকাতায় আমরা দেখতে পেলাম অনুপমের আর কল্যাণীর বিয়ে আয়োজন হলো। কিন্তু বিয়ের আগে অনুপম কোনোভাবেই কল্যাণীকে দেখতে পেলেন না, অর্থাৎ কন্যাকে দেখার সুযোগ অনুপমের ছিল না। আমরা জানবো যে এখানে অনুপমের মামার চরিত্রটি কিছু বৈশিষ্ট্য। অনুপমের মামার চরিত্রের বৈশিষ্ট্য হলো তিনি একজন লোভী ব্যক্তি। তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লোভী এবং অল্প জ্ঞান অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি হচ্ছেন এই অনুপমের মামা। তিনি, যেহেতু আমরা বলেছি যে অনুপমের একমাত্র অভিভাবক, তার ইচ্ছা ছিল যে আসলে এমন এক ঘরের কন্যা নিয়ে আসবেন অনুপমের বউ হিসেবে যে কিনা খুব ধনী পরিবারের হবে না, কিন্তু এমন পরিবারে বিয়ে দিতে হবে যে কন্যার বাবা যৌতুক হিসেবে অনেক টাকা পয়সা দিবে এবং টাকা পয়সা দিতে কোনো প্রকার কার্পণ্য করবে না। অর্থাৎ ধনী পরিবারের কন্যাও নেবেন না, আবার টাকা পয়সা কমও নেবেন না, এরকম একটি চরিত্র এই অনুপমের মামা। তো যা হোক, আমরা দেখলাম যখন অনুপমের বিয়ের আগে গায়ে হলুদ অনুষ্ঠানে যখন কিছু আত্মীয় স্বজন পাঠানো হলো, তার পরিমাণ এতটা বেশি ছিল যে তাকে গণনা করার জন্য একজন আসলে কেরানির দরকার। তার মানে তারা এই অনুপমের মামার উদ্দেশ্য ছিল যে কন্যা পক্ষকে ঘায়েল করা, কিন্তু আসলে কন্যা পক্ষ সেরকম ছিল না, তারা ঘায়েল হয়নি কোনোভাবেই, কারণ এই শম্ভু হচ্ছেন একজন উদার মানসিকতার ব্যক্তি। তো যা হোক, আমরা জানলাম যে অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে ঠিক হইল এই অনুপমের বন্ধু হরিশের ঘটকালিতে এবং বিনু দাদার আশীর্বাদের মাধ্যমে। বিয়ের দিন বরযাত্রী বিয়ে বাড়িতে গেল এবং আমরা দেখলাম যে অনুপম এত সাজসজ্জা করলো যেন তার নিজের কাছে তার শরীরটাকে গহনার দোকান বলে মনে হলো। এতটা গহনা পরিধান করেছিল অনুপম। যা হোক, বিয়ে বাড়িতে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে বিয়ে বাড়ির আয়োজন ছিল অত্যন্ত সাদামাটা। অত্যন্ত সাদামাটা আয়োজন ছিল। কিন্তু দেখা গেল যে বরযাত্রীদেরকে যখন খাওয়ানো হলো বিয়ের বাড়িতে, তখন খাবারের মান ছিল অতি উচ্চমানের এবং অনেক ভালো। সবাই তৃপ্তি করে বিয়ে খেলো। তো বিয়ে বাড়িতে গিয়ে বিয়ের সাদামাটা আয়োজন দেখেই অনুপমের মামার মনে সন্দেহ জাগলো যে নিশ্চয়ই আমাদেরকে আজকে ফাঁকি দিতে পারে এই কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। অতএব বিয়েতে আমাদের সঙ্গে যৌতুকের যে বিষয়গুলো চুক্তি রয়েছে সেগুলো আগেই বুঝে নেওয়া দরকার, কারণ বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে সেই বিষয়গুলো বুঝে নেওয়ার, অর্থাৎ যৌতুক বা পণ বুঝে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। তিনি এরকম একটি কথা, অর্থাৎ অনুপমের মামা এরকম একটি কথা উপস্থাপন করলেন
এই কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের কাছে। তখন শম্ভুনাথ সেন এই বিষয়ে অনুপমের মতামত জানতে চাইলেন যে তোমার মামা বিয়ে সম্পূর্ণ করার আগেই যৌতুকের বিষয়গুলো তিনি বুঝে নিতে চাচ্ছেন, তোমার কি মতামত? তখন অনুপম বলল, এই বিষয়ে আমার কোনো মতামত নেই, মামা যা বলবেন তাই। তো যা হোক, এই ঘটনাটির মাধ্যমে এই শম্ভুনাথ সেন একটি বলিষ্ঠ চরিত্র। শম্ভুনাথ সেন কিন্তু এই অনুপম এবং অনুপমের মামার যে চারিত্রিক বৈশিষ্ট্য বা তাদের মন মানসিকতা সেটি সম্পর্কে তিনি অবগত হলেন এবং তিনি নিশ্চিত হলেন। যা হোক, কল্যাণীর শরীর থেকে সেই বিয়ে বাড়িতে সমস্ত গহনা খুলে নিয়ে এসে গামছায় করে নিয়ে এসে সমস্ত অনুপমের মামার সামনে তুলে ধরলেন। এবং অনুপমের মামা এমন এক ধরনের চতুর ব্যক্তি, তিনি কিনা সঙ্গে এই বিয়ে বাড়িতে একজন শ্যাকরা এনেছিলেন। শ্যাকরা অর্থাৎ যিনি কিনা সোনার গহনা পরীক্ষা করেন। সেই শ্যাকরার মাধ্যমে সোনার গহনা সব পরীক্ষা করলেন, দেখলেন এবং শেষে যেটা জানতে পারলেন, যে পরিমাণ যৌতুক হিসেবে সোনাদানা বা গহনা দেওয়ার কথা ছিল, সে তার চেয়ে পরিমাণ এবং গুণে মানে অনেক বেশি বা অনেক ভালো সোনাদানা গহনা এখানে দিয়েছেন শম্ভুনাথ সেন। তো যা হোক, এবার সেই গহনা বা যৌতুকের বিষয়গুলো সমস্ত বুঝে দেওয়ার পরে এবার শম্ভুনাথ সেন অর্থাৎ কল্যাণীর বাবা প্রস্তাব করলেন অনুপমকে এবং অনুপমের মামাকে যে আপনাদেরকে এবার খাওয়াই দেই। তখন অনুপমের মামা বলল যে না, আগে বিয়ের কাজটা সেরে নিই, তারপরে খাওয়া। তখন একটু জোর জবরদস্তি করলেন শম্ভুনাথ সেন যে না, আপনাদেরকে আগে খাওয়াই দেই। তারপরে অনুপমের মামাকে খাইয়ে দিলেন। খাওয়ানোর পরে এবার শম্ভুনাথ সেন বললেন যে ঠিক আছে, এবার আপনারা বিদায় হন। তখন এই কথা শোনার পরে অনুপমের মামা হতবাক হয়ে গেলেন। কেন হতবাক হয়ে গেলেন? যে বিয়ে সম্পন্ন হলো না, খাওয়াই দিল, আবার এখন আমাদের চলে যেতে বলতেছেন। তখন তিনি বললেন, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছেন? তখন এই বলিষ্ঠ চরিত্রের অধিকারী শম্ভুনাথ সেন বললেন যে ঠাট্টা আপনিই করিয়াছেন, আমার ঠাট্টা করার ইচ্ছা নেই, আপনারা সত্যি সত্যিই চলে যান। যে পরিবার বা যে বর মনে করতে পারে যে আমি আমার কন্যাকে যৌতুকের বিষয়ে ঠকাইতে পারি, আমি তার ঘরে আমার মেয়েকে বিয়ে দেব না। এবং শেষ পর্যন্ত বরযাত্রীকে ফেরত যেতে বাধ্য হতে হলো এবং বরযাত্রী বিয়ে সম্পূর্ণ না করেই ফেরত চলে গেল। ফেরত যাবার পরে এই যে লজ্জা, যে অনুপমের কাছে এবং অনুপমের পরিবারের কাছে মনে হলো যে এই সমস্ত বাংলাদেশে অনুপমই একমাত্র চরিত্র যে কিনা কি করেছে, বিয়ে বাড়ি থেকে ফেরত এসেছে, কন্যা পক্ষ তাকে ফেরত দিয়েছে। এই লজ্জায় অনুপমের মামা আসলে মামলা করতে চাইলেন, কিন্তু দুই একজন শুভাকাঙ্ক্ষী তাদেরকে পরামর্শ দিলেন, যদি আপনারা মামলা করেন আপনাদের মান সম্মান এমনিতে যতটুকু গিয়েছে আরও আর কোনো সম্মান থাকবে না, অতএব মামলা না করাই ভালো। তো যা হোক, আমরা দেখলাম মামলা করলো না। একটু কিছুদিন অনুপমের মামা একটু বেশ রাগ ক্ষোভ প্রকাশ করলেন। পরবর্তীতে আস্তে আস্তে তিনি ক্ষান্ত হয়ে গেলেন। যাই হোক, আমি সংক্ষেপে বলবো, এই ঘটনার বছরখানেক পর অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিলেন ট্রেনে করে। ট্রেনে করে যেতে একটি স্টেশনে গিয়ে একটি নারী কণ্ঠ রাতের বেলা শুনতে পেলেন যে এখানে জায়গা আছে। কিন্তু সেই কণ্ঠটি ছিল এতটাই সুমধুর, সেই কণ্ঠটি কার? রাত্রেবেলা অনুপম সেই কণ্ঠের মালিককে দেখতে পেলেন না, কিন্তু সেই কণ্ঠ যার, তাকে দেখার জন্য অনুপম উদগ্রীব ছিলেন। যা হোক, পরবর্তীতে দেখতে পেলেন যে তার কামরাতেই সেই যে জায়গা আছে, যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর একজন নারী আরও অল্প বয়স্ক কয়েকজন মেয়েকে নিয়ে সে গল্পগুজবে ব্যস্ত হয় এবং অনুপম তার চোখের সামনে দেখতে পেলেন যে সেই কণ্ঠস্বর রাতের বেলা যাকে দেখতে পাননি, সে তার ট্রেনে তাদের কামরাতেই রয়েছেন। তো যা হোক,
সংক্ষেপে আমি গল্প উল্লেখ করব। এক পর্যায়ে গিয়ে যখন ট্রেন থেকে নেমে যাবেন সেই অপরূপ কণ্ঠের অধিকারিণী, তখন দেখা গেল যে তার পরিচয় পাওয়ার জন্য অনুপমের মা এবং অনুপম দুজনেই আগ্রহ প্রকাশ করলেন, এবং অনুপমের মা সেই জায়গা আছে সুকণ্ঠের অধিকারিণীকে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি? তখন সে বলল আমার নাম কল্যাণী। তোমার জিজ্ঞেস করা হলো তোমার বাবার নাম কি? তখন সে বলল শম্ভুনাথ সেন। এবার অনুপম এবং অনুপমের মায়ের বুঝতে বাকি রইল না যে এই সেই কল্যাণী যার সঙ্গে অনুপমের বিয়ে ঠিক হয়েছিল। যদিও আমরা আগেই উল্লেখ করেছি যে বিয়ের আগে অনুপম বা অনুপমের মা কেউ কল্যাণীকে নিজ চোখে দেখেনি, যার কারণেই সেদিন তারা পরিচয় পেল। পরবর্তীতে আমরা এই গল্পের শেষ পর্যায়ে গিয়ে দেখতে পেলাম পরবর্তীতে অনুপম কি করেছে, আবার সেই কানপুরে বসবাস করে কল্যাণীর কাছে আবার গিয়ে কি করেছে, কল্যাণীর বাবার কাছে আবার বিয়ের আগ্রহ প্রকাশ করেছে। কল্যাণীর বাবা যদিও রাজি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কল্যাণী বিয়েতে রাজি হলেন না, এবং আমরা দেখতে পেলাম যে অনুপম যখন কারণটি জানতে চাইলেন তখন কল্যাণী বললেন যে সে এখন দেশ সেবার ব্রত নিয়েছেন, সে মাতৃ আজ্ঞা পালন করছে। অর্থাৎ এখানে মাতৃ আজ্ঞা বলতে মাতৃভূমির প্রতি আজ্ঞা, অর্থাৎ দেশ সেবা, বিশেষ করে নারীদের শিক্ষায় ব্রত নিয়েছিলেন এই কল্যাণী। তিনি সারা জীবন আর বিয়ে করবেন না এমন একটি পণ করে তার এলাকায় কানপুরে সে নারীদের শিক্ষিত করার বিষয়ে নিজেকে জড়িত রেখেছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে অনুপম তার কাছে যায় এবং কল্যাণী বিভিন্ন কাজকর্ম করে দেয় এবং তাকে বিভিন্ন কাজকর্মে সাহায্য করে, এবং মনে মনে সে একটি সন্তুষ্টি লাভ করে বা সন্তুষ্টি খোঁজে। অনুপম মনে মনে এইটুকু সন্তুষ্টি খোঁজে যে যাক, সে তো আমার কাছে অপরিচিতাই ছিল, কিন্তু সে অপরিচিতার পরিচয় পেলেও আমি তার কাছে তার কাজ করে দেওয়ার মাধ্যমে তার কাছে জায়গা পেয়েছি। সংক্ষেপে এই ছিল গল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্পের বিষয়ে পরবর্তীতে আমরা আরেকটি ক্লাস এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।